সবাই চলে আসেন, আমাদের ব্রেক টাইম শেষ, আমি আবার চলে আসছি। আচ্ছা, সবাপুরা একে একে চলে আসেন। ওকে, আমি কিন্তু বলে গিয়েছিলাম যে আমি একটা ব্রেকে যাচ্ছি, তারপরেও দেখলাম অনেকে কমেন্ট করছে লাইভ দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, বন্ধ হয়ে গেল কেন। এই বিষয়গুলো খুবই এম্বারেসিং। আপনারা ক্লাসে কি বলছি সেটা কিন্তু মনোযোগ দিয়ে শোনাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা ঠিকমতো শুনবেন না, ব্রেকে ব্রেকে গিয়েছি আমি বলে যে আমি একটা ব্রেকে যাচ্ছি, আমি 10 মিনিট পরে ব্রেক থেকে আসছি। হ্যাঁ, আপনারা সেগুলো মন দিয়ে শুনেন না কথাগুলো। তো কথাগুলো যখন শুনেন না, তাহলে তো নিশ্চয়ই আপনারা অনেক ইনফরমেশন আপনারা মিস করে যান। এটা করা যাবে না। ক্লাসে কি বলছি প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনাটা খুবই জরুরি। কখন ব্রেকের কথা বলছি, কখন কেমিক্যালের কথা বলছি, কখন রঙের কথা বলছি, কখন কিসের কথা বলছি, প্রত্যেকটা কথা ইম্পর্ট্যান্ট। ওকে, তো তো আপনারা জানেন যে আমি একটা ডিজাইন কীভাবে আমি করাই। দেখেন, এখানে আমি একটা জামার ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে আমি কিছু শেপ ক্রিয়েট করেছি এবং এখানে কিছু চুনরি আছে এবং মাঝখানে মাঝখানে কিছু ঝর্ণার জায়গা আমি রেখেছি। আর হচ্ছে এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে বডিটা, জামার সামনে এবং পিছনে একই ডিজাইন হবে। আচ্ছা, তো এটা আমি কী করেছি, এটা আমি আগেই একে আমি সেলাই করে নিয়েছি। তো আমি দেখাচ্ছি যে সেলাই করার পরে আঁকার পরে কেমন হয়েছে। দেখেন, আশা করি দেখা যাচ্ছে ঠিক মতো। তো এই হচ্ছে জামার নিচের অংশটা। আচ্ছা, আমি তাহলে দেখছি আবার কি হলো, আপনারা দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না? ওকে, আমি দেখছি। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু আপুরা একটু জানান যে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তো এবার দেখেন, আমি ডিজাইনটা যেভাবে আমি এঁকেছি সেইভাবে আমি আগে জামা এঁকেছি, এঁকে তারপর সেখানে আমি রঙগুলোকে অ্যাপ্লাই করে নিয়েছি। হ্যাঁ, কেউ লেখছে ক্লিয়ার, কেউ লেখছে শোনা যায় না, এটা আসলে খুবই কনফিউজিং। যা ঠিক আছে বলেই অনেকে শুনতে পাচ্ছে। তো যারা শুনতে পাচ্ছেন না, একটু কষ্ট করে দেখেন আপনাদের ডিভাইসে কোনো মানে ইয়ে আছে কিনা, সেটা একটু দেখে ঠিক করে নেন। আমার এখানে আশা করি ঠিক আছে এবং অনেক আপুরা শুনতে পাচ্ছে। ওকে, তো দেখেন, আমি এই ডিজাইনটা আমি আগে খাতায় এঁকেছি। আগে অবশ্যই একটা প্ল্যান আমাদের করতে হবে যে কোন প্ল্যানে আমরা এগোবো। তো আমি এখানে কিছু শেপ ক্রিয়েট করেছি, তারপর এখানে কিছু চুনরি দিয়েছি, তারপর ঝর্ণার জন্য আমি জায়গা রেখেছি। এবং হাতাটা যেটা হবে, স্লিপটাও আমি একইভাবে আমি এঁকে সেলাই করে তারপরে আমি রঙগুলো করে নিয়েছি। আচ্ছা, তো এবার যেটা করব, আমি এগুলোকে বাঁধবো। তো বাঁধার জন্য শুরুতে যেটা করতে হবে, আমরা এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন, যে শেপগুলো সুতাগুলোকে আমরা আগে
টেনে নিব সুতাগুলোকে, শেপের সুতাগুলোকে। এবং এটা করার সময় হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, একদম রং টং লেগে হাতের মানে 12টা বেজে যায়। সুতরাং যদি আপনারা যদি হাত ঠিক রাখতে চান তাহলে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন, যে সার্জিক্যাল যে গ্লাভসগুলো পাওয়া যায় বাজারে সে গ্লাভসগুলো পরে নেবেন। আর যদি পরতে না চান, কারণ গ্লাভস পরে অনেকেই কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন না, যেমন আমিও গ্লাভস পরে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করি না, যে কারণে আমি গ্লাভস ছাড়াই বেশিরভাগ সময় কাজ করি। এতে করে আমার হাত একটু নোংরা হয়, কিন্তু কাজটা মানে আমার মানে সন্তুষ্টি পাওয়ার মতো আমি করতে পারি আর কি। আচ্ছা, এইভাবে হচ্ছে আগে সুতোগুলোকে আমি একটা করে টেনে নিচ্ছি। আপনারা টাইডের ক্লাসে দেখেছিলেন এই কাজগুলো যে কীভাবে আসলে করতে হয়। আর যারা আপনারা তো অনেক দিন মানে কাজও করেছেন অনেক কিছুদিন হলেও, তো আশা করি এটা কী করা হচ্ছে বুঝতে পারছেন। জাস্ট আমি যে সুতাটা দিয়ে সেলাই করেছিলাম সেই সুতাটা দিয়ে আমি সুতাটা টেনে কাপড়টাকে কুঁচকে নিয়েছি। কুঁচকে নিয়ে তারপর আমি সেই বর্ডার বরাবর আমি কাপড়টাকে বেঁধে দিচ্ছি। খুবই দুঃখিত আপুরা, খুবই দুঃখিত। আসলে আমার এখানে বারবার করে ফোন আসছে, কেউ একজন ফোন দিচ্ছে। আসলে সময়ের মধ্যে অনেকেই আসলে নাম এন্ট্রি করেনি, অনেকেই বারবার করে ফোন দিয়ে ডিস্টার্ব করছে আমাকে ক্লাসের মাঝখানে। আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি, আমি একটু ওনাদেরকে গ্রুপে অ্যাড করে আমি আবার কাজে ফিরছি। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন 2টা মিনিট। আচ্ছা, আমি চলে আসছি। খুবই দুঃখিত মানে প্রবলেমটা হওয়ার জন্য। মানে আসলে অনেকে ক্লাসের মাঝখানে আমাকে ফোন দিতে থাকে, মানে একটু যদি লাইভে যদি একটু মানে ডিসকানেক্ট হয়ে যায় কোনো কারণে, অনেকেই বারবার করে ফোন দিতে থাকে। এটা খুবই আসলে মানে কীভাবে আসলে বোঝাবো যে আমি আসলে যেই যেই ফোনে আমাকে ফোন দেন আপনারা, সেই ফোন দিয়ে কিন্তু আমার লাইভটা হয়। সুতরাং যদি আপনারা সে সময় যদি ফোন দিতে থাকেন তাহলে তো ক্লাসটা মানে ইন্টারাপ্ট হবেই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এখন এখন কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানান কষ্ট করে। আমি খুবই দুঃখিত, লজ্জিত এই কারণ এই বিষয়টা হওয়ার জন্য। আসলে কিছু স্টুডেন্ট থাকে যে আসলে খুবই মানে এক্সাইটেড, সব কিছুর জন্য এক্সাইটেড, মানে এখন যখন তখন ফোন দিতে শুরু করে কিছু হলেই। আচ্ছা, এখন শোনা যাচ্ছে, তাহলে এখনো কাজও দেখা যাবে আশা করি। জি, তাহলে আমি কাজটা শুরু করি। আমি খুবই দুঃখিত, আবারও দুঃখিত। আহ, অনেকে আছে যারা নাম এন্ট্রি করেছেন কিন্তু সময় মতো গ্রুপে গ্রুপে অ্যাড অ্যাড করেন, মানে অ্যাড রিকোয়েস্ট পাঠাননি। আমি কিন্তু সবাইকেই দিয়ে দিই তখনই, মানে আমার গ্রুপের যে মডারেটর, পেজের যে মডারেটর আছে তাকেও বলে দিচ্ছি যদি কেউ বিকাশ করে তাকে তখনই মানে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, অ্যাড হওয়ার জন্য। তো অনেকেই আছে লিঙ্ক দেওয়ার পরেও অ্যাড হয় না,
এবং ক্লাস টাইমে এসে প্রবলেমগুলো আসলে ক্রিয়েট করে। এটা আসলে কাউকে তো আসলে বলে বোঝানো যায় না, যার যার আসলে বোধের ব্যাপারে এই জিনিসগুলো। যাই হোক, সেটা কোনো ইয়ে না। চলেন আমরা কাজে ফিরে যাই। আচ্ছা, এখন ক্লিয়ার আছে? রুবিনা আপু, আমাকে কি দেখতে পাচ্ছেন আপনি? মানে কাজ কি দেখা যাচ্ছে? তাহলে একটু বলেন। শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আমার এটা আর একটা আছে, আমি একটু করে নিচ্ছি। আচ্ছা, কাজ দেখা যাচ্ছে। শিমুল আগ্নিস আপু, থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে থাকেন, আপনারা সবাই সাথে থাকেন, আর একটু মানে কাজের কথাও লিখেন, কাজের কথাও বলি আপনাদের সাথে। ওকে, আসলে হয় কি, এই কাজগুলো আসলে একদমই নিজের মতো করে নিভৃতে বসে একেবারে বাসায় ফ্লোরের মধ্যে পা ছড়িয়ে বসে আসলে করার কাজ। আর আসলে ক্যামেরার সামনে একটু করতে একটু কষ্ট হয়, একটু ঝামেলা হয়, কিন্তু করা যায়। আসলে এগুলো একটু নিখুঁত কাজ, তো নিজের মতো করে যদি বসে শান্তি মতো যদি করা যায়, সেটা খুবই বেটার হয়। ওকে, তো এবার হচ্ছে আমি যে গোলগুলো দিয়েছিলাম সেই গোলগুলোকে আমি এভাবে টেনে নিব। জি, অবশেষে আপনিও এসেছেন। যারা দেরি করে জয়েন করেছেন, আমি বলবো যে আপনারা ক্লাস শেষ হওয়ার পরে যেটা করবেন, যে আমাদের যে লাইভগুলোতে আমরা রেখে দিই গ্রুপে, আপনারা সেই অংশগুলো দেখে নেবেন। তাহলে যেটা হবে, শুরু থেকে যদি দেখেন তাহলে আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো শুরুতে যেটা করি আমরা, যে আগে যে শেপগুলো ক্রিয়েট করি, সেই শেপগুলো আগে আমরা এভাবে বেঁধে নিই অথবা টেনে নিই। টেনে নেওয়ার পরে শারমিন হোসেন আপু, বাঁধতে গেলে আসলেই হাত কেটে, যেমন লাস্ট আমি আপনাদেরকে টাইডি ক্লাস করেছিলাম গত সপ্তাহে, তখন আমার হাতের দেখেন এই যে হাতটা এখানে একদম মানে ঠোসা পড়ে গিয়েছিল আর কি। তারপরে এখান থেকে পুঁজ বের হয়েছে, মানে যাচ্ছে অবস্থা। এগুলো হবেই, কাজ করতে গেলে একটু হবেই, কিন্তু যদি এরকম রেগুলারই হতে থাকে তাহলে কি করবেন, এখানে একটু মাস্কিং টেপ পেঁচিয়ে নেবেন, একটু ব্যান্ডেজ লাগিয়ে নেবেন, লাগিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে এই অংশটা আর কেটে যাচ্ছে না হাতটা। কারণ হাত কেটে গেলে আপনি কাজ করবেন কীভাবে? সুতরাং আগে হাতের সিকিউরিটিটা সবার আগে। ওকে, ওপস, একটা খুবই খারাপ কাজ করলাম। মানে এরকম হবে এটা তো বুঝতে পারিনি। এটা এক সেলাই দেওয়া ছিল যেদিক থেকে, সেদিকে না টেনে অন্য দিক দিয়ে টেনেছি। যাক, এখন এটা আমাকে আবার সেলাই করতে হবে। তো সেলাইটা করেই ফেলি, আপনারাও দেখে ফেলেন কীভাবে সেলাইটা, যারা সেলাইয়ের ব্যাপারে একটু ইয়ে ছিলেন, যে সেলাইটা কীভাবে করতে হয়, যদি সবাই জানেন, তারপরেও আমি জাস্ট একটা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আর হয় কি, ইউজ করা হয়েছে এখানে, কাপড়টা একটু শক্ত হয়ে গিয়েছে, তো সেলাই করতে একটু ঝামেলা হতে পারে, যে কারণে আমরা আগে সেলাইটা করে তারপরে রংটা ব্রাশ করি যখন আমরা মাল্টি কালারের কাজ করি, তখন সেক্ষেত্রে। সেলাই করা নর্মালি আমরা যেভাবে কাঁথা সেলাই করি সেভাবেই আমরা এটা সেলাই করে নিই, তার ব্যতিক্রম না, একইভাবে আসলে। আর যেহেতু কাপড়টা একটু মোটা হয়ে গিয়েছে, রং রং লেগেছে, এখানে ফাইনগাম লেগেছে, সে কারণে একটু মানে সুইটা পাস করাতে একটু মানে প্রবলেম হয় আর কি। এই সমস্যাটার জন্য আসলে আগে কাপড়টা সেলাই করে নিতে হয়, এতে করে পরবর্তীতে আসলে অনেকটা ঝামেলা থেকেই বাঁচা যায়।
শিরিন আপু, কাপড় বাঁধলে রং ঢুকবে, আপনি যদি একটু ভালো মতো নাড়াচাড়া করেন কাপড়টা, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রং ঢুকবে কাপড়ে। আর কাপড়টা তো মানে একটু যদি ভালো মতো নাড়াচাড়া করেন, যদি কাপড় যদি ভিজে থাকে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই কাপড়ের মধ্যে রংটা ঢুকছে। পুরো জায়গাটা গোল গোল যদি আপনি করতে চান, ডিজাইনের উপর ডিপেন্ড করে। আপনি কোন ডিজাইন করবেন, কীরকম করবেন, তার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি চান আপনি পুরো কাপড়ই গোল গোল জুড়িয়ে দিবেন, দিতেই পারেন, সেটা আপনার ডিজাইন। আমি যে ডিজাইনটা করেছি সেটা তো আপনারা দেখলেন, যে আমি নিচের যে বর্ডারটা থাকে, নিচের কাপড়ের জামার সামনের যে নিচের বর্ডারটা, সেই অংশটাতে আমি ইয়ে দিয়েছি, গোল গোল দিয়েছি। এই যে আমার জামার ডিজাইনটা এটা থাকে এখানে, আপনারা দেখতে থাকেন যে আমি এখানে বর্ডার দিয়েছি, গোল গোল আমি বড় গোল দিয়েছি, তারপর উপরে আমি চুনরি দিয়েছি। আপনারা অনেকেই শিখতে চান যে একই কাপড়ে অনেকগুলো রঙের চুনরি কীভাবে করতে হয়, তো সে কারণে আমি এখানে কিছু মানে কালারফুল চুনরির অপশনও রেখেছি, তো একটা কাপড়ের মধ্যেই আপনাদেরকে মানে আপনাদের সবগুলো যে জানার যে বিষয়গুলো, সেগুলো যাতে আমি দেখিয়ে দিতে পারি, সে কারণে আমি বেছে বেছে এই ডিজাইনটা আমি নিয়ে এসেছি। যদি এইভাবে করতে চান ভ্যাট ছাড়া, তাহলে আপনি এভাবেই রাখবেন, ভ্যাটে আর ডুবাবেন না, এভাবেই রেখে দিবেন। কাপড়টাকে এভাবে ধুয়ে ফেলবেন, আপনার কী বলে 24 ঘন্টা পরে এভাবেই কাপড়টা ধুয়ে ফেলবেন, যদি আপনি এভাবেই রাখতে চান সেক্ষেত্রে। আর আমরা তো এটা পরবর্তীতে আবার বেজ রঙে চুবাবো, সুতরাং আমরা বেঁধে ফেলবো কাপড়টাকে। আর মূলত ওইটাকে আসলে আমরা যেভাবে করবো, এটাকে আসলে মাল্টি কালার ব্রাশটাই বলা হয়ে থাকে। আপনি যেটা চাচ্ছেন সেটা একটা ফিউশন হতে পারে, আপনার ডিজাইন হতে পারে, করবেন, করে আমাদেরকে জানাবেন যে আসলে কেমন হয়েছে। হ্যাঁ, কারণ তাহলে আমরাও দেখা যাবে যে আমরাও করবো সেভাবে। কারণ আমি সবসময় এভাবেই করি, ওইভাবে আসলে মানে ফিউশন যতটুকু আসলে কাজটা শেখার জন্য, তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য যতটুকু দরকার, ততটুকু তো আসলে আমরা সাধারণত করে থাকি। এত সময় তো আসলে সব কারো হাতেই থাকে না। তো আপনি যদি একটু সেভাবে প্র্যাকটিস করে যদি আমাদেরকে জানান যে সেটা ভালো হচ্ছে, তাহলে আমরাও ট্রাই করবো অবশ্যই। আচ্ছা, আপনার ফেভারিট হচ্ছে ব্রাশ ডাই, তাই তো? তাহলে ব্রাশ ডাইটা মনোযোগ সহকারে শিখে ফেলেন, তাহলে পরবর্তীতে ব্রাশ ডাই নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, তো এবার আমি যেটা করব, যে শেপগুলো আমি এখন টেনে নিলাম সুতাগুলো, সেই শেপগুলোকে আমি বেঁধে নেব, না হলে তো সবটাই রঙে নষ্ট হয়ে যাবে। একটু বড় চুনরির মতো, ঝর্ণার মতো করে আমি এই অংশটাকে বেঁধে সিকিউর করে নিব।
আচ্ছা, সাউন্ড কি এখন ঠিক আছে? একটু আমাকে জানান তো আপুরা, সাউন্ড এখন ঠিক আছে কিনা। মসুর ডাল লাগবে আমার, মসুর ডাল লাগবে কিছু। আচ্ছা, সেটা আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। আমরা আগে আসলে মাল্টি কালার ব্রাশটা করে নিই, ব্রাশ করে নেওয়ার পর তারপর হচ্ছে বেঁধে ঝর্ণা করতে চান বা কী করতে চান সেটা হচ্ছে পরবর্তীতে। কিন্তু যখন আপনি মাল্টি কালার ব্রাশ মানে হচ্ছে আপনাকে আগে ব্রাশ করতে হবে, তারপরে বেঁধে তারপর হচ্ছে আপনি সেটাকে রঙে চুপাবেন। হ্যাঁ, আসলে কথা বললে কিন্তু কাজটা অনেক কম করা হয়, সুতরাং আপনাদের সাথে যত কথা হবে সবটা আমি চেষ্টা করব হচ্ছে ইয়ের সময় করার, যখন কাপড়টা বাঁধনটা খুলবো, প্রশ্নোত্তর পর্ব হবে, তখন আমি ডিটেলসে তাদের প্রশ্ন উত্তরগুলো আরও দিয়ে দিব। এখন আমি কাজে বেশি মনোযোগী হই। আচ্ছা, তো আজকে আজকে আমরা এখানে মুসুর ডাল দিয়ে আজকে আমরা ঝর্ণা করবো, কারণ মুসুর ডাল দিয়ে ঝর্ণাগুলো করলে, সরি, চুঞ্জিগুলো করলে হয় কি খুব সুন্দরভাবে চুঞ্জিগুলো হয়, একদম ছোট ছোট হয়, দেখতে ভালো লাগে। আমি চেষ্টা করি হাতে যদি সময় থাকে তাহলে মুসুর ডালটা দিয়ে চুমচিটা বাঁধতে, এতে করে সুন্দর হয়। তাহলে ভিতরে গোল গোল জায়গাটার মধ্যে একটা ডাল দিয়ে দিলে সুন্দর হয় চুমচিটা। তো আগে আমি শেপগুলো আগে বেঁধে নিই, তারপর হচ্ছে আমরা যখন চুমচি বাঁধবো তখন মুসুর ডাল দিয়ে কীভাবে চুমচি করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। ওকে, হ্যাঁ, সাউন্ড তো ঠিক আছে, কেউ বলছে ঠিক নাই, কেউ বলছে ঠিক আছে। এখন আমি কি করি বলেন আপনারা? যদি একটু যদি নিজেরা যদি ডিভাইসটা যদি ঠিক করে নিতেন যে আপনাদের ডিভাইসে সাউন্ড কম আসছে কিনা বা হেডফোনে সাউন্ড কম কিনা, যদি একটু চেক করে নেন, কম থাকলে একটু বাড়িয়ে নিন সাউন্ডটা, সেটা মনে হয় বেটার হয়। কারণ আমার এখানে আমি এইভাবেই তো ক্লাস করাচ্ছি, অনেক আপুরা ঠিক মতো শুনতে পাচ্ছে। এখন যদি আমার এখানে যদি সাউন্ড কম থাকতো তাহলে ওনারা কীভাবে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ফাতেহ আলী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আর এই জিনিসটা কিন্তু খুব টাইট করে রাখতে হবে, কারণ যদি আপনার ভিতরে যদি ভ্যাট রঙটা যদি বেশি ঢুকে যায় তাহলে কিন্তু আপনি নীল করলেন, এখানে সবুজ করলেন, হলুদ করলেন, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে সেখানে। সেজন্য আপনাকে কী করতে হবে, টাইট করে বাঁধতে হবে, যাতে যতটুকু রং ঢোকা দরকার অতটুকুই ঢুকে, যাতে এক্সট্রা রং যাতে ভিতরে না ঢুকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ছোট চুনরি সুতা দিয়ে বাঁধতে হয় আপু, সুতা ছাড়া চুনরি আপনি কিভাবে করবেন? চুনরি মানেই সেখানে সুতা দিয়ে আপনাকে বাঁধতে হবে। এখন সুতাটা হতে পারে আপনি মোটা সুতা, চিকন সুতা, যে সুতা দিয়ে আপনি বেঁধে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেই সুতাটা দিয়ে বাঁধবেন। সেটা ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে, আপনার আপনার স্বাচ্ছন্দ্যের উপরে, কিন্তু সুতা দিয়ে তো বাঁধতে হবে আপনাকে। চুনরি মানেই তো সেখানে সুতার ব্যবহার থাকবে।
আমার এখানে তো নেট ঠিকই আছে, আমি দেখতে পাচ্ছি, আমার এখানে তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমি কিন্তু একটা ডিভাইসে আমি কাজ করছি, একটা ডিভাইসে আমি দেখছি, সুতরাং আমার এখানে দেখতে তেমন একটা সমস্যা হচ্ছে না, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। ফাইন গ্যাম ছাড়া প্রুশিয়ান আমি মাল্টি কালার করতে হলে ফাইন গ্যামটা লাগে। এটা হচ্ছে মাল্টি কালারের যে ট্র্যাডিশনাল পদ্ধতি, সেটা আপনি ফাইন গ্যাম কিনে এনে কাজ করবেন। অন্য কোনো পদ্ধতি থাকতে পারে, আপনি চাইলে ফাইন গ্যাম ছাড়া ট্রাই করে দেখতে পারেন যে ফাইন গ্যাম ছাড়া এইভাবে করা যায় কিনা। যদি হয় ভালো হয় তাহলে ফাইন গ্যাম ছাড়া কন্টিনিউ করবেন, কিন্তু ট্র্যাডিশনালি আসলে ফাইন গ্যামটা ব্যবহার করে আসলে এই কাজটা করা হয়ে থাকে। সেই কারণে আসলে আমরা ফাইন গ্যাম দিয়ে কাজ করি। কারণ ফাইন গ্যামটা না দিলে হয় কি, কাপড় এত ছড়িয়ে যায় রঙটা কাপড়ে দেওয়ার পরে, কারণ কাপড়ে তো মান নেই, কাপড়টা তো মার ছাড়িয়ে নিচ্ছে আমরা, যে কারণে একটু পানি লাগলে কিন্তু দ্রুত সেটা ছড়িয়ে যায়। যাতে সেটা না ছড়ায় সেই কারণে আসলে মূলত এখানে ফাইন গ্যামটা ব্যবহার করতে হয়। আদারওয়াইজ হয় কি, একটা রঙের সাথে আরেকটা রঙ মিশে মানে একদম ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, আমি কিন্তু একটা একটা করে আগে পাতাগুলোকে বেঁধে নিলাম, দেখেছেন আপনারা, পাতাগুলোকে বেঁধে নিয়েছি। এবার আমি একটা একটা করে যে পাতার উপরে যে গোলগুলো ছিল, বড় গোলগুলো, সেই বড় গোলগুলো আমি এখন বেঁধে নিচ্ছি একটা একটা করে। আর বাঁধতে হবে কিন্তু খুব টাইট করে। হ্যাঁ, একদমই কিন্তু ভরে ফেলা যাবে না, একটু কিন্তু খালি রাখতে হবে, নাহলে তো নীল রঙটা এখানে বসলে মানে ভালো দেখা যাবে না। সুতরাং মাঝে মাঝে কিন্তু একটু নীল রঙ সামান্য পরিমাণ যেতে হবে, নাহলে কিন্তু সেই টেক্সচারটা আসবে না ডিজাইনের মধ্যে। তো খুব টাইট করে বাঁধবো, কিন্তু আমরা একটু স্পেস মাঝে মাঝে রেখে দিব, যাতে সেখানে আমরা যে বেজ রঙটা হবে আজকে ভ্যাটের নীল রঙ, যাতে সেটা ভালো মতো সেখানে বসে। আচ্ছা, তা আমি একটু ঝটপট করে বেঁধে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু আমাদের ডাই করতে হবে এটা কাপড়টা, তারপর হচ্ছে বাঁধন খুলতে হবে। আর আমি কাজ তো এখন করছি, আমি কাজের শেষে সম্পূর্ণ পদ্ধতিটা আমি আবারও বলে দিব। আর ভিডিওটা তো গ্রুপে থাকবেই, আপনারা 2 মাস পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন, সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দেখতে থাকেন, আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তুলে দিয়ে ব্রাশ করার পর কাপড়টাকে 12 ঘন্টা পর্যন্ত, অন্ততপক্ষে 12-14 ঘন্টা সম্পূর্ণ রোদে রেখে শুকাতে হবে, একদমই কড়া করে শুকাতে হবে, ঠিক আছে? শুকিয়ে তারপরে হচ্ছে বাঁধতে হবে কাপড়টাকে। ওকে, এবার হচ্ছে আমরা চুনজিগুলো করব। দেখেন যেখানে যেখানে আমি চুনজির জন্য স্পেস রেখেছিলাম, যেগুলো চুনজির জন্য গোল গোল করে রাখা হয়েছে। তো এবার যেটা করব,
এই যে একটা করে আমার এখানে মসুর ডাল আমি নিয়ে এসেছি এখন, এই তো মসুর ডাল। তো এই ডালগুলো হচ্ছে আমি এভাবে নিচে দিব, দিয়ে এভাবে আমি ডালটার মধ্যে ধরে এভাবে তুলে নিব, তুলে এবার আমি এখানে সুতা পেঁচাবো, চুমচির জন্য সুতাটা আমি পেঁচিয়ে নেব। যতটুকু বড় চুনরি আপনি চান অতটুকু বড় করে বেঁধে নেবেন। খুব বেশি বড় যদি চান সেভাবে বাঁধবেন, যদি ছোট চান সেভাবে বেঁধে নেবেন। বেঁধে জাস্ট একটা করে এখানে গিট দিয়ে দিবেন। দুটা গিট দিলে খোলার সময় খুব ঝামেলা হয়, সেজন্য আমি একটা গিট দিই। এগুলো হচ্ছে মসুর ডাল, ঠিক আছে? ডাল তো চিনেন আপনারা, তো সেই মসুর ডাল দিয়ে ভিতরে ডালটা দিয়ে তারপর আর কি চারোদিক দিয়ে আমি সুতাটা পেঁচাচ্ছি। এতে করে হয় কি সুন্দর একটা মানে উপরের যে মাঝখানের যে অংশটা থাকে চুনরির, সেই অংশটা সমান হয়। সেই সমান হওয়ার জন্য আসলে একটা করে ভিতরে ডাল দিয়ে দেওয়া হয়েছে। মসুর ডাল দেখতে পাচ্ছেন তো? এর চেয়ে বড় ডাল দিলে সেটা দেখতে ভালো লাগে না, আর ছোট ডাল হলে আপনি ধরতে পারবেন না সেটা। তো যে কারণে মাঝামাঝি একটা অপশন হচ্ছে মসুর ডাল। এই মসুর ডাল দিয়ে হচ্ছে বেঁধে নেবেন। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? একটু আমাকে বলেন তো কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? কথা কিন্তু আমি জোরে বলছি এবং আমার ডিভাইসও ঠিক আছে, কথা শুনতে না পাওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, কথা ক্লিয়ার। শামিমারা বেগম আপু, আপনি আপনার ফোনের সাউন্ড ভলিউমটি একটু কষ্ট করে বাড়িয়ে নেবেন আপু, আর সম্ভব হলে হেডফোন কানে দিয়ে হেডফোনের সাউন্ডটা একদম হাই ভলিউমে দিয়ে শুনবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ক্লিয়ার, অনেকের কাছেই ক্লিয়ার। তো যারা বলছেন সাউন্ড কম আছে, যারা বলছেন শুনতে পাচ্ছেন না, কিছুই শুনতে পাচ্ছেন না, তো আসলে তাহলে তো বুঝতে হবে এটা আপনাদের ডিভাইসের কোনো একটা প্রবলেম আছে। তো সেই প্রবলেমটা একটু কাটানোর চেষ্টা করেন। ক্লাসের মাঝখানে যদি হুট করে বলে বসেন যে কিছুই শুনতে পাচ্ছি না, তাহলে তো সেটা সবার জন্যই আসলে সেটা মানে একটু। হ্যাঁ, হেডফোনটা লাগিয়ে নেবেন, হেডফোন লাগিয়ে নিলে ভালো। কারণ হচ্ছে এর চেয়ে ফুল ফ্রেজে আসলে কথা বলা যায় না, আমি পারি না। তো আমি যতটুকু আমার ইয়ে আছে আমি অতটুকু জোরে কথা বলছি, আপনারা হেডফোন লাগিয়ে সেটা অ্যাডজাস্ট করে নেন। সব ঠিক আছে, আমাকে বলছি সব ঠিক আছে। খুবই ধন্যবাদ যারা ভালো শুনতে পাচ্ছেন। আর রাজি আপু, ডাল আমি একটা করে নিচ্ছি, একটা ডাল, দু তিনটা ডাল দেওয়ার কোনো দরকার নেই, একটা করে ডাল দিবেন, তারপর ধরবেন।
চেষ্টা করবেন মিনা ভৌমিক ফাইন গাম ছাড়া ক্রোশিয়ান কালার করা যায়, সেটা হচ্ছে আমরা যখন বাটিক ক্লাস করব, সেটা বাটিক ক্লাসের বিষয়। আজকে মাল্টি কালার ক্লাস করছি আমরা, তো মাল্টি কালার যেভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়েছি। এখন আরও যদি পদ্ধতি জানতে চান, সেটা যেই কাজের জন্য যে পদ্ধতি, সেই ক্লাসে আপনি সেটা জানতে পারবেন। আজকে মাল্টি কালারের ক্লাস আপনি করছেন, মাল্টি কালারের যে ক্লাসের পদ্ধতি ফাইন গাম ছাড়া, ফাইন গাম দিয়ে সেটা শিখবেন। যখন মাল্টি কালার ছাড়া আমরা ক্লাস করব, ডাইংয়ের ক্লাস করব, টাইডাইয়ের বা বাটিকের ক্লাস আমরা করব ক্রোশিয়ান কালার দিয়ে, তখন সেটার পদ্ধতি আলাদা। সেটার জন্য সেটা ক্লাসে আপনাকে জয়েন করতে হবে। তো এইভাবে করে আমি আগে সবগুলো চুনরি বেঁধে নেব, চুনরিগুলো বেঁধে নিয়ে তারপর হচ্ছে আমি ঝর্ণাগুলো বাঁধব। তো আমি একটা একটা করে মানে পোষণ চুনরি বেঁধে তারপর আমি ঝর্ণাগুলো বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু সবাই আপনারা আইডি জানেন, আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হবে না যে কীভাবে বাঁধা হচ্ছে। উম্মি বিলকিস আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আর যদি কোনো অংশ আপু বুঝতে না পারেন, উম্মি বিলকিস আপু একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি অংশটা বুঝতে পারি না, আমাকে আরেকবার একটু বলে দেন। তাহলে আমি যদি এখন সম্ভব হয় এখন বলে দিব, আর না হলে আমি প্রশ্নোত্তর পর্ব তো থাকবেই ক্লাসের শেষে, তখন সেখানে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো একটা একটা করেই আমরা ডাল দিব আর চুঞ্জিটা বেঁধে নেব। চুঞ্জিগুলো বাঁধতে কিন্তু খুব মজা হয়, কিন্তু আসলে কষ্টও লাগে, মানে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর কি চুঞ্জি বাঁধতে গেলে। যে কারণে আসলে চুঞ্জিটা আমি যতটা সম্ভব আসলে মানে কম করা যায় অতটা কম করি, কারণ চুঞ্জিটা আসলে মানে আমার ফ্যামিলি, যেহেতু আমি অর্ডারের কাজ করি না, সেই অর্থ অর্ডারের কাজ করা হয় না আমার, তো আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমার কাজ করা হয়, তো তারা আসলে অনেকেই চুঞ্জিটা পছন্দ করে না। আমারও ব্যক্তিগতভাবে চুঞ্জিটা খুব একটা মানে অত একটা ভালো লাগে না, যে কারণে চুঞ্জিটা আমি যতটা কম করা যায় অতটা কম করি। তো যখন আমি আমার পেজের জন্য কিছু কাজ করি, কিছু ওনা করা হয় বা ব্লাউজ পিস বা হয়তো একটা দুটো শাড়ি করলাম যদি করা হয়, তখন আমি কী করি, যেহেতু ডিজাইন ডিমান্ড করে, আমাকে অন্যদের চাহিদার কথা আমাকে ভাবতে হয়, তখন সেটা মাথায় রেখে আমি ডিজাইনগুলো করি। নিশাত আপু, আপনি আছেন, আমারও ভালো লাগছে। আপনারা সবাই আমার স্টুডেন্টরা এখানে আছেন, সেজন্য আমারও খুব স্বাচ্ছন্দ্য হচ্ছে ক্লাস করাতে। আজকে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন, আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে আসলে। তো আমি আবারও বলছি যে যারা দেরি করে এসেছেন, যে মাল্টি কালার করার জন্য আমরা যে ব্রাশগুলো আগে রঙের যে ব্রাশ করেছি এখানে, সেটার পদ্ধতিটা হচ্ছে 1 চামচ নিয়েছি আমরা প্রুশিয়ান রং। তো রঙের অর্ধেক আমরা নিয়েছি হচ্ছে রেজিস্ট সল্ট বা রেজি সল্ট। রেজি সল্টের অর্ধেক নিয়েছি আমরা খাবার সোডা, অথবা আপনারা চাইলে কাপড় কাচার সোডাও এখানে ব্যবহার করতে পারেন। আর ফাইন গামটা নিয়েছি জাস্ট পরিমাণ যতটুকু লাগে আমাদের পেইন্ট করার জন্য, ঘনত্ব বা রঙটা যাতে ছড়িয়ে না যায় খুব একটা, অতটুকু ঘনত্ব করে আমরা কাজটা করেছি। আর এটা বিস্তারিত আপনারা প্রথম যে পর্বটা আছে আমাদের আজকের ক্লাসের, সেই প্রথম পর্বটা দেখে নিলেই এটা বিস্তারিত আপনারা পেয়ে যাবেন সেখানে। বাহ, খুব ভালো আপু, ছেলেকেও কাজ শিখাবেন লোপা আপু। কারণ হচ্ছে আমাদের যেটা হয় আমাদের বাংলাদেশের যে মানে সামাজিক যে অবস্থা, যে আমরা মনে করি যে এই কাজগুলো হয়তো বা শুধুমাত্র মেয়েরাই করে, আসলে কিন্তু তা নয়।
ছেলে মেয়ে, আসলে কাজের তো কোনো বিভেদ নাই। সৃজনশীল কাজ, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কাজ। সৃজনশীল কাজের কোনো জেন্ডার হয় না, আমার যে কোনো কাজেরই কোনো জেন্ডার হয় না, আমি এটা মনে করি। যদি একটা মানুষ যদি ভালো মতো কাজ করতে পারে, যদি সে চায় কাজ করতে, তাহলে সে যে কোনো কাজ করতে পারে, সেখানে জেন্ডারের ভিত্তিতে মানে কাজ হতে পারে না। যেমন বাংলাদেশে সবচেয়ে বড় যে বাটিকের বা টাইডের যে গ্রাম, নরসিংদীর যে বান্টি গ্রাম বলে, সেখানে কয়েকটা গ্রাম আছে শুধু, সেখানকার গ্রামের মানুষরা শুধুমাত্র তাদের পেশাই হচ্ছে টাইডাই করা, বাটিক করা। হ্যাঁ, তো বাটিক আর টাইডের তাদের পেশা, সেখানে কিন্তু শুধু মহিলারা কাজ করছে তা কিন্তু নয়, তাদের পুরুষরা, তাদের ছেলেরা, মেয়েরা, মহিলারা, তাদের পারিবারিক মানে ব্যবসা বলেন বা কাজ বলেন, সবই হচ্ছে তাদের টাইডাই করা আর হচ্ছে বাটিক করা। যদি জেন্ডারের ভিতরে যদি কাজ করা হতো, তাহলে তো নিশ্চয়ই সেখানে পুরুষরা কাজ করতো না, তাই না? তো আমি খুবই ভালো লাগছে যে আপনি আপনার ছেলেকেও কাজ শেখাচ্ছেন, দেখাচ্ছেন, ছেলেকেও কাজ শিখাবেন। চুন্দ্রি বাঁধা আসলেই অনেক কষ্ট, আর খোলার পরে দেখতে ভালো লাগে যে বাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু যখন করা হয় তখন আসলে মজাটা বোঝা যায়, আসলে জিনিসটা আসলে কত কষ্টের করাটা। ওকে, তো তারপরে আর এখানে কয়েকটা চুন্দ্রি আছে, আমি চুন্দ্রিগুলো আগে বেঁধে নিচ্ছে একটা করে, কারণ আমার এখানে আজকে বেশ অনেকগুলো চুন্দ্রি, প্রায় 30টার মতো চুন্দ্রি আছে এখানে। তো সবগুলো চুন্দ্রি বাঁধতে হবে এক এক করে, সময় তো হাতে মানে খুবই কম। তো আমি জাস্ট, আপনারা তো সবাই জানেন চুন্দ্রি কীভাবে বাঁধতে হয়, আমি কয়েকটা চুন্দ্রি বেঁধে একটা ঝর্ণা ডিজাইন দেখিয়ে আমি একটু ব্রেকে যাবো একটা। হ্যাঁ, আমি এখন তো বাজে হচ্ছে 4টা বাজে, আমি আর 10-15 মিনিট পরে একটা ব্রেকে যাব। তো ব্রেকের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে রাখবো আর কি, যে চুন্দ্রি বাঁধা হবে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে আমি একবারে ব্রেকের পরে আসবো, এসে বেস কালার যে করবো আমি কাপড়ে ভ্যাট কালার দিয়ে, সেটা আমি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ হচ্ছে এইভাবে কাজ করলে সময় লাগে, তো যে কারণে আমি, যেহেতু সবাই জানেন চুন্দ্রি বাঁধা সবাই জানেন, ঝর্ণা বাঁধা সবাই জানেন, তো আমি একটু একটা ব্রেকের মধ্যে কাজটা করে আমি আবার আসবো, দ্রুত করে কাজটা করতে হবে আর কি আমাকে। ফজিয়া রহমান সুরভি আপু, আমার গহনার ক্লাস ইনশাল্লাহ আপু আবার হবে। আমি অক্টোবরের প্রথম সপ্তাহে গহনার ক্লাস নিব, কারণ হচ্ছে যেহেতু সামনে দুর্গা পুজো আছে, যে কারণে একটা গহনা ক্লাস নিলে হবে, অনেকে দুর্গা পুজোর উপলক্ষে কিছু গহনা বানিয়ে হয়তো সেল করতে পারবে, বা নতুন নিজের জন্য গহনা বানাতে পারবে। আর বাটিকের ক্লাসটা তো আমার আগামী সপ্তাহে হচ্ছে, সেখানে বাটিকে আমরা 2জন ক্লাস নিব, আমি এবং নসীন নাওয়ার আপু, আপনাদের সবার প্রিয় আপু, হ্যান্ড পেন্ট যে ক্লাস নেয়, আমরা 2 ভাই বোন মিলে ক্লাস করাবো। আর হচ্ছে এরপরে আমাদের ব্লক প্রিন্টের ক্লাস আছে, হ্যান্ড পেন্ট ক্লাসও আছে। আমরা আসলে চেষ্টা করছি যে পরপরই প্রত্যেকটা বিষয়ে ক্লাস আপনাদেরকে করাতে। তো যারা যারা যে বিষয়গুলো মিস করেছেন বা শিখতে চান, সেই বিষয়ে ক্লাস যখন হবে একটু কষ্ট করে নামটা এন্ট্রি করে নেবেন, আশা করি আপনাদেরকে আমরা ঠিকমতো শেখাতে পারবো, যদি আপনারা কোঅপারেটিভ হন। শারমিন আপু, তারপর হচ্ছে লোপা আপু, আপনারা অবশ্যই জয়েন করবেন। গহনা ক্লাসটা আমি অক্টোবরের প্রথম সপ্তাহে নিই, কারণ হচ্ছে পরপর অনেকগুলো ক্লাস হচ্ছে, তো আমার উপর অনেক প্রেশার যাচ্ছে, ক্লাসগুলো করাতে হয়, আপনাদের নামগুলো রেজিস্টার আমাকেই করতে হয়, তো যে কারণে একটু প্রেশার পড়ে যায়। তো আমি একটু সময় নিয়ে আমি গহনা ক্লাসটা শুরু করবো কিছুদিন পরেই।
বাটিকের পরেই হবে আপু, বাটিকটা তো হবে আমাদের আগামী সপ্তাহে, আর গহনার ক্লাসটা হবে হচ্ছে আমাদের অক্টোবরের প্রথম সপ্তাহে। অর্থাৎ বাটিক হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, আর গহনা হবে হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে। গত গহনার ক্লাসে আসলে আপু মানে এটা আসলে আপনি যদি অপেক্ষা করেন ভালো হয়, কারণ হচ্ছে আমরা চাই কি যে সবাই একেবারে লাইভ শিখুক, যখন ক্লাসটা হবে তখন যদি করেন সেটা আমার মনে হয় আমরা সেটা প্রেফার করি। এখন আপনার যদি খুব বেশি ইমার্জেন্সি থাকে, হ্যাঁ, তাহলে তো যদি আপনি এবং যদি রেকর্ডেড যদি আপনি দেখে শিখতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে অ্যাড করতে পারি। কিন্তু আমার পরামর্শ থাকবে যখন ক্লাস হবে তখন যদি একেবারে সরাসরি ক্লাসে যুক্ত থেকে হ্যাঁ বিষয়গুলো বুঝে নিতে পারেন, দেখে নিতে পারেন, সেটা বেশি প্রেফার করি আমরা। আচ্ছা, তো দেখেন এবার আমি ঝর্ণাটা বাঁধবো। তো সুতাটা আমি আমি তো আগে সেলাই করে নিয়েছি, তো সুতাটা এখন আমি টেনে নেব। বাটিক টাইডাই মাল্টি কালার আপু, আমাদের হ্যান্ড প্রিন্টও আছে রাভিজানিল্লা আপু। উর্মি সাহা আপু, আমাদের ব্লগের ক্লাস হবে হচ্ছে অক্টোবরের সরি সেপ্টেম্বরের শেষ শেষের সপ্তাহে আর কি। সেপ্টেম্বরের একেবারে যে লাস্ট উইক, সে লাস্ট উইক হবে গহনার ক্লাস, আর হচ্ছে অক্টোবরের যে ফার্স্ট উইক, সে ফার্স্ট উইকে হবে হচ্ছে আমাদের গহনার ক্লাস। সেপ্টেম্বরের লাস্ট উইকে ব্লগ, অক্টোবরের ফার্স্ট উইকে গহনা। শারমিন আপু ঠিক আছে। হ্যাঁ, জিনা চাকমা আপু কাজ শুরু করে দেন, তাহলে কিন্তু অনেক কিছুই ভুলে যাবেন। আর এখন থেকে আমাদের ক্লাসগুলো কিন্তু 2 মাস করে করে সেভ থাকবে, সুতরাং 2 মাসের মধ্যেই কাজগুলো করে আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। অনেকেই আছেন কাজ শিখেন কিন্তু আসলে কাজগুলো করেন না, যে কারণে আমরা আসলে একটা 2 মাসের মধ্যে আমরা একটা ইয়ে করছি যে 2 মাস সময়ের মধ্যে কাজটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করে শিখে ফেলতে হবে। 2 মাস পরে আমরা আমাদের লাইভ ভিডিওগুলো গ্রুপ থেকে ডিলিট করে দেব। না, পরে আর থাকবে না, 2 মাসের মধ্যেই আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে কাজগুলো শিখে ফেলতে হবে। কারণ এই কাজ শিখতে 2 মাস লাগে না, একদিন 2-3 দিন যদি কাজ করেন তাহলে আপনার অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং 2 মাস যথেষ্ট লম্বা সময় আছে, এর মধ্যে যদি সম্ভব হয় কাজগুলো ম্যাটেরিয়াল সংগ্রহ করে কাজগুলো করে ফেলতে হবে। সুতাটা টেনে আমি এটাও বেঁধে নিচ্ছি, সুতাটা টানছি টেনে, তারপরে কাপড়টাকে বেঁধে নিচ্ছি।
আমাদের ফার্স্টেও একটা ক্লাস ছিল, হ্যাঁ, যখন আসলে আমরা বলেছিলাম যে ভিডিওগুলো সবসময় গ্রুপে সেভ রাখবো। এতে করে হয়েছে কি, আমরা হাতে গোনা 4-5 জনের কাজ ছাড়া কারো কাজ দেখার আমাদের সৌভাগ্য হয়নি। কারণ তারা ভেবেছে যে ভিডিও তো থাকবেই, কোনো এক সময় করলেই হবে। আসলে কোনো এক সময়টা কখনোই আসে না যদি আপনি তাৎক্ষণিকভাবে উদ্যোগ না নেন। তো যে কারণে আমরা এখন থেকে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা 2 মাস করে সেভ রাখছি আমাদের। এরপরে আমরা এগুলো মানে সেভ রাখবো না, ডিলিট করে দেওয়া হবে। এটা আপনাদের ভালোর জন্যই রাখা হচ্ছে। সুতরাং একটু মনোযোগী হতে হবে এবং কাজগুলো ঠিকমতো করতে হবে। হ্যাঁ, ভিডিওগুলো সেভ রাখছি তো আপু। ফাহিমা আপু, ভিডিওগুলো 2টা মাস সেভ থাকবে গ্রুপে। 2টা মাস কিন্তু কম সময় না, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি এভাবে সুতাটা ভালো মতো টেনে বাঁধাটা খুব কষ্ট, আসলেই কষ্ট। আর যদি মনে হয় যে আপনার বাঁধার ভিতরে রং ঢুকছে না, তাহলে আপনি আরেকটু হালকা করে বাঁধবেন। হ্যাঁ, অত টাইট না করলেও হবে। যদি যতটুকু আসলে দরকার অতটুকুই টাইট দেবেন। এখন যেহেতু আপনারা সবাই নতুন আছেন এখানে, কিছুদিন কাজ করলে বুঝতে পারবেন যে আসলে বাঁধাটা কতটুকু টাইট করতে হবে বা কতটুকু হালকা রাখতে হবে। প্রথম প্রথম এরকম হয় যে খুব বেশি হালকা করে ফেলছেন, ভিতরে এত রং ঢুকছে যে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। আবার অনেকেই আপনি যে এত টাইট করে বেঁধেছেন যে ভিতরে রঙই ঢুকেনি। তো এই ব্যালেন্সটা, বাঁধার যে ব্যালেন্সটা, সেটা আসলে কাজ করতে করতে চলে আসবে আপনাদের মধ্যে। তো এই জন্য রেগুলার একটু প্র্যাকটিস করতে হবে। একবার কাজ করলেন, রং ঢুকলো না, পরের বার একটু হালকা করে বাঁধলেন, হ্যাঁ, তারপর দেখলাম তাতেও রং ঢুকছে না, আরেকটু হালকা করে বাঁধলেন পরের বার। তারপর দেখবেন আস্তে আস্তে সেই ব্যালেন্সটা বুঝতে পারবেন আসলে কতটুকু টাইট করে বা কতটুকু হালকা করে বাঁধলে আপনার কাজটা পারফেক্ট হবে। হুম, আচ্ছা। তো এই পর্যায়ে আমি কি করব, এখানে রাফিজানিলা আপু, সেরকম কিছু না, চেষ্টা করি আসলে যতটুকু আমার জানা আছে আমি চেষ্টা করি সম্পূর্ণটাই আমার স্টুডেন্টদেরকে আমি দিতে। যদি আপনারা বুঝতে পারেন সেটাই হচ্ছে আমার সার্থকতা। কাপড়টা আসলে একইভাবে রঙে ভেজাতে হয়। আমরা যেভাবে জামা করি সেভাবে আসলে বেডশিট বলেন, তারপর হচ্ছে আপনার কি বলে পর্দা বলেন, শাড়ি বলেন, একইভাবেই করতে হয়। যেহেতু অনলাইনে তো আসলে তো বড় কাপড় আসলে করে দেখানো সম্ভব না, যে কারণে আসলে আমি ছোটো কাপড়ে মানে জামাতে করে দেখাই আর কি। যদি আপনাদের কখনো সুযোগ হয় ঢাকায় এসে সরাসরি আমার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার, তাহলে আশা করি তখন আপনারা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছু বলতে যে সব কিছুই তো আমি দেখাচ্ছি, কিন্তু শাড়িতে কাজ করার জন্য যেভাবে কাপড়টাকে একটু ম্যানেজ করতে হয়, বড় কাপড় যেহেতু একটু সাবধানে কাজ করতে হয়, ওই ওই বিষয়টা আর কি, সাহসটা আসবে। এখন যদি চান সাহস সঞ্চার করে যারা যদি প্র্যাকটিস করেন, দেখবেন যে কঠিন কিছু না, খুব সহজেই নিজেরাই করে ফেলতে পারছেন। এবং অবশ্যই খুব টাইট করে বাঁধছি, দেখেন আমি, কারণ হচ্ছে যেহেতু ফাইন গাম আছে, কাপড়টা একটু শক্ত এখানে। যদি যখন আমি এটা রঙের দিব তখন কিন্তু কাপড়টা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু খুব ভিতরে রং ঢুকে যাবে। যে কারণে যখন ফাইন গাম দিয়ে আমরা কাজ করব, আমরা চেষ্টা করব ফাইন গামটা কম দিতে, আর খুব টাইট করে বাঁধতে হবে। মানে এখানে টাইট করার কোনো বিকল্প নাই, আদারওয়াইজ আপনার ভিতরে কিন্তু মানে কাপড়ের ভিতরে কিন্তু অনেক বেশি রং ঢুকে যাবে, তখন আপনার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সুযোগ থেকে যায়। দেখেন আমি কিন্তু খুব টাইট করে পাচ্ছি এবং আমার হাত কিন্তু রীতিমতো ব্যথা করছে। যে আসলে কাজের যে ধরন, সেটা তো আসলে মেনটেন করতেই হয়, না হলে তো ভালো কাজ আমরা করতে পারবো না। যে কারণে একটু কষ্ট হলেও চেষ্টা করছি টাইট করে বাঁধতে।
তো আমি ঝর্ণা অংশটা করে নিলাম। দেখেন আমি ডিজাইনটা যে করেছিলাম, আমি এই নিচের অংশটা করেছি, তারপর হচ্ছে এই ঝর্ণাটা বেঁধেছি, তারপর হচ্ছে এই চুমচিটা বেঁধেছি। আর এখন বাকি আছে আমার এই দুইটা চুমচির লাইন বাকি আছে, আর হচ্ছে একটা ঝর্ণা লাইন বাকি আছে। তো আমি চাচ্ছি একটা ব্রেকে যেতে। 4:13 বাজে, তো আমি আর 15 মিনিট পরে আমি আবার লাইভে আসবো। 15 মিনিট পরে বলতে একেবারে 4:30টায় আমি লাইভে আসবো। আমি একটা ব্রেকে যাব, টায়ার্ড হয়ে গিয়েছি, আর কাজটাও কমপ্লিট করে রাখতে হবে। তো আমি যেটা করব, একটা ব্রেকে যাব, 4:30টায় আমি আবার লাইভে আসবো। এর মধ্যে আমি কাজটা যতটা সম্ভব আমি চুঞ্জিগুলো বেঁধে আমি লাইভে আসছি আবার। এর মধ্যে আমি চুঞ্জিগুলো যতটুকু সম্ভব বেঁধে রাখি। আপু এত টাইট করে বাঁধবেন না প্লিজ, আপনার হাত হাত তো ঠিক রাখতে হবে, তাই না? আচ্ছা, আরিন আপু, আমি বাংলায় অনার্স করিনি, আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছি। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে অনার্স করছি আমি। বাংলায় পড়ার সৌভাগ্য হয়নি, ওইভাবে বাংলায় পড়ার ইচ্ছাও কোনোদিন হয়নি। তো সেভাবে আসলে ভাষার প্রতি ওইভাবে মানে অতটা কেয়ারফুলও না, মাঝে মাঝে। যাই হোক, সেটা অন্য বিষয়। তারপরে আমি লাইভে এখন একটু লাইভ থেকে ব্রেকে যাই, একেবারেই আমি 4:30টায় আবার লাইভে আসবো। সবাইকে ধন্যবাদ, সবাই ঠিক 4:30টায় আবার জয়েন করবেন।